শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আজ কিন্তু ধনতেরাস বন্ধুরা, আজকে কিন্তু তোমরা সবাই ধনলক্ষ্মীর পুজো করো ভীষণ মন দিয়ে। আর আমি না আজকে পুজোটা করতে পারলাম না, যাই হোক তোমাদেরকে দেখিয়েছি আমি পুজোটা। যারা ধনতেরাসের ধনলক্ষ্মীর পুজো কিভাবে আমি করি সেটা যদি দেখতে চাও তাহলে তোমরা আমার এম স্কোয়ার ব্লগস চ্যানেলে যেতে পারো। তো সেখানে কিন্তু আমি একদম ডিটেলসে জানিয়েছি কিভাবে পুজো করতে হবে। বন্ধুরা, কালকের ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার হাজব্যান্ড আমাকে যে বিয়ে 7-8 মাস পরে আসলো, আসার পরেও কিন্তু আমাকে মানে আমার স্বামী কেন আমাকে নিতে চাইলো না সেই কথাটা বলেছিলাম যে আজকে আমি তোমাদেরকে বলবো। তো আগের ব্লগে বলেছি, আগের ব্লগে কিন্তু তোমরা অনেকেই আমার দেখোনি, শুধু ঘর যে আমি গুছিয়ে ফেলেছি তারপর সেটাকে কিন্তু স্কিপ করে দেখেছো। যাই হোক, যারা দেখোনি বা তারা বুঝতে পারোনি, শুনতে পারোনি, তারা যদি চাও শুনতে আমি কি বলেছিলাম, ঘর গোছাতে গোছাতে আমি কিন্তু অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই জন্য আমি তোমাদের বলছি তোমরা পারলে একবার আগের ব্লগের ওইটুখানি জায়গা দেখে নিও। আর আমি বলছি তারপর থেকে, একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে দেখবে একা একা স্বামী ছাড়া থাকতে কিন্তু কখনোই ভালো লাগে না, যতই শ্বশুর বাড়ির লোক ভালো হোক, আদর ভালোবাসা সমস্ত দিক না কেন। আর তখন তো বয়সটা অনেক কম থাকে, ছোট্ট একটা মেয়ে থাকে, 20-21 বছর কি 22 বছর এর হবে, তার বেশি কিন্তু আমাদের সময় হতো না, ওই কম বয়সেই কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হতো। তো সে কারণে সেই সময় না আমার একদমই ভালো থাকতো না, খুব আশা করে বসেছিলাম যে এবার আসলে যাব। তো কি হলো, যখন আসলো তখন কিন্তু মানে আর আমাকে নেওয়ার কোনো নামগন্ধ নেই। আমি যতবারই বলছি কি হলো কি হবে, তখন মানে সে কথাটা কিন্তু অ্যাভয়েড করে অন্য কথাতে চলে যাওয়া হচ্ছে বারবার। আসলে প্ল্যানিংই ছিল যে আমাকে না নেবে না কখনো। আর তার সাথে বিয়ের পর তো মাত্র মানে তোমাদের বললাম যে 15 দিন আমার সাথে ছিল, আর 7-8 মাস পরে এসছে। তো ওই যে 15 দিন ছিল, 7-8 মাস ছিল না। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমার যেটা ফিল হয় এখনও সেটাই ফিল হয়। তখন না ওই যে 15 দিনে মাত্র কিন্তু আমাদের স্বামী স্ত্রীর যে একটা বন্ডিং হয় না, সেই চেনা জানা ভালোবাসা, সেই জিনিসটা কিন্তু গড়ে ওঠেনি দুজনার মধ্যেই। হয়তো আমি যেহেতু ওর বাড়িতে একা একা থাকতাম, আমার ইচ্ছে করতো ওর কাছে যেতে বা ওর সাথে থাকবো, স্বামীর সাথে মানে থাকবো, এটা প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে। দেখো, এটা বলাটা কিন্তু কোনো লজ্জার বিষয় নয়। বিয়ের পর একটা মেয়ে তার স্বামীর সঙ্গে থাকতে চাইবে, এটা কিন্তু একটা স্বাভাবিক কথা, তাই না? বা স্বামীও চাইবে স্ত্রীর সাথে থাকতে। কিন্তু কি হলো বলো তো, ও কিন্তু আমাকে নিতে চাইলো না। আমি তখন ফিল করলাম যে ওর আমার প্রতি যে ফিলিংসটা, টানটা, সেটা কিন্তু সেই গভীরভাবে তৈরিই হয়নি। তারপর কি হলো বলো তো, দাঁড়াও বন্ধুরা বলে নি, এটা কিন্তু গরম গরমই খাবে, মানে অনেক গরম নয়, যে গরমটা গলায় সওয়া যায় সেটা, তাতে কিন্তু বেশি উপকার হয়। আর যখন আমার হাজব্যান্ড মানে আমার প্রতি যে ফিলিংসটা হয়নি সেটা তো বুঝতে পারছে, কারণ সে নিতে চাইছে না। এবার কি হলো দেখো, যখন এসে 1 মাস ছুটিতে থাকলো ততক্ষণে কিন্তু এবার দেখো একটু তো টাইম লাগে, চল বলে না যে একদম উঠলো বাই কটক যায়, সেটা কিন্তু হয় না বন্ধুরা। স্পেস দিতে হয় স্বামী স্ত্রী দুজনের মধ্যেই একটা সম্পর্ক তৈরি হতে গেলে। তো যেই 1 মাসটা থাকলো তখন কিন্তু ওর ভিতরে আমার জন্য একটা ফিলিংস তৈরি হলো। তখন কিন্তু ও এবার চাইলো যে আমাকে নিয়ে যাওয়া যাবে ওখানে। কিন্তু তখন তো আমাকে নিতে পারবে না, কারণ কি, কোয়ার্টার তো পাওয়াই হয়নি। ও কিন্তু আমাকে বললো এবার রেখে যাচ্ছি, পরের বার নিয়ে যাব। মানে পরের বার বলতে আবার কবে আসবে তা তো আর জানি না। আর তখন তো ল্যান্ডফোন ছিল আমার শ্বশুরবাড়িতে, কখন ও ফোনে ফোনে কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন মানে বলেছিল কোয়ার্টারের জন্য, আর নিতে পারলো না। তবু কোয়ার্টার তো স্যাংশন হয়নি, তাই আমাকে আশ্বাস দিল যে পরের বার নিয়ে যাব, কোয়ার্টার যখন মানে ফ্যামিলি কোয়ার্টার পারমিশন পেয়ে যাব তো তখন তোমাকে নিয়ে যাব, এটা কিন্তু আমাকে বলেছিল। যাই হোক, আর কী করবো, মনের দুঃখ মনে রেখে আবার অপেক্ষা। তো এত অপেক্ষা কে করে ভাই, এই যুগে কেউ মনে হয় করে না স্বামী স্ত্রীকে। আর স্বামীরা বিয়ে করে নিয়ে যাবে, আমার তো মনে হয় এখনকার যুগে ছেলেরা বিয়ে করলে সাথে সাথে বউদের দিয়ে দেওয়া উচিত, যে যা বাবা তোরা তোদের মতন করে থাক, তোরা তোদের মতন করে বুঝে নে তোদের জীবনটা। এটা করলে কি হয় বলো তো, কখনো না দেখবে ফ্যামিলির মধ্যে প্রবলেমগুলো কিন্তু অনেকটা কম হয়। এইবার কি ঘটলো ঘটনাটা,
যখন ও ছুটি কেটে চলে গেল সে তো কান্নাকাটি, মানে কি অবস্থা তখনকার, না কথা মনে পড়লে ভাবি এখন, তখন একটা আলাদা রকম ফিলিংস হতো না, আর এখন কিন্তু আলাদা রকম একটা ফিলিংস হয়। এখন তো দায়িত্ব কর্তব্য অনেক কিছু, এখনকার ফিলিংসগুলো আলাদা। তখন কোনো দায়িত্ব কর্তব্য ছিল না, কিন্তু তখন শুধু আবেগ কাজ করতো, একদম কান্নাকাটি মানে আমি স্টেশনে দিতে যেতাম, ওই যখন ও ট্রেনে উঠে যেত না, ওই সিনটা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না, ওই সময়টা খুব কষ্ট পেতাম। এটা যাদের যাদের সাথে হয় তারা কিন্তু জানে যে কতটা কষ্ট হয়। তারপরে মেয়ে হলো, মেয়ে কান্না করতে একদিকে, একদিকে আমি কান্না করতাম, মানে সে আরও বাজে ব্যাপার হতো তখন। মেয়ে তো হাউ হাউ করে কান্না করছে, না পাপাকে যেতে দেবো না, না পাপা কেন চলে যায়, সবার পাপারা থাকে, আমার পাপা কেন থাকে না। আর বন্ধুরা তোমাদেরকে বলি, তোমরা এটা হয়তো জানো অনেকেই, সোশ্যাল মিডিয়ায় বিশ্বজিৎ জিম করে বলে একটা ছেলে, সে ভীষণভাবে ভাইরাল হয়েছে না, যারা ডিফেন্সে চাকরি করে তাদেরকে নিয়ে খুব বাজে মন্তব্য করেছিল সেটা নিয়ে, এটা তোমরা হয়তো অনেকেই জানো। তো সেই ঘটনাটা ভীষণ কিন্তু মানে আমাদেরকে কষ্ট দেয়, যারা এরকম ডিফেন্সের বউ বা মা, হ্যাঁ মেয়ে সন্তান ছেলে তাদেরকে, কারণ আমরা জানি আমাদের স্বামীদেরকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় আর কতটা দায়িত্ব কর্তব্য নিতে হয়। সে থাকলে তো আমাকে এগুলো কিচ্ছু করতে হতো না, নিশ্চিন্তে কিন্তু নির্ভয়ে থাকতে পারতাম। আর তাদের না থাকার ফলে দেখো সংসারে পুরো দায়িত্বটা যেরকম আমি নিই না, এরকম প্রত্যেকটা নারীই কিন্তু নেয়। যাদের মানে স্বামীরা থাকে, যাদের সন্তানরা থাকে, তাদের মা বাবারও তো কত কষ্ট বলো, সন্তানদেরকে ছেড়ে রাখা থাকা। তো এগুলো কিন্তু বোঝে না, অনেকেই কিন্তু বলে দেবে চট করে যে খুব খারাপ মন্তব্য। আর এই বিশ্বজিতের মতন ছেলেরা তো খুবই খারাপ মন্তব্য করে, এমনকি আমাদের এখানকার লোকও কিছু খারাপ মন্তব্য আমাকেও অবধি করেছে, জানো তো, এমন অবধি করেছে যে সেই গরু চোর মানে গরু পাচারকারী নিয়ে হয়েছিল না বিএসএফদের সাথে, সেই ঘটনা অবলম্বনে কিন্তু আমাকেও শুনতে হয়েছে, জানো তো, আমার হাজব্যান্ডরা ওইসবের সঙ্গে যুক্ত আছে, এরকম এরকম মানে অনেক অনেক খারাপ নেগেটিভ কথা কিন্তু আমাকে শুনতে হয়েছে। তবে প্রতিবাদ আমি তখন করিনি কারোর সাথেই, কারণ আমি জানি লোকের মুখ আমি আটকাতে পারবো না, সত্যি মিথ্যে যাচাই তো তারা করবে না, তারা মন্তব্য কিন্তু করেই দেবে। তো যাই হোক বন্ধুরা, তারপর তো তোমরা জানোই যে ঘটনাটা আমি পরের ঘটনা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হাজব্যান্ড যখন ফিরে গেল আমাকে রেখে, তারপর কিন্তু যে ট্রেনে গিয়েছিল সেই ট্রেনেই কিন্তু আবার ব্যাক করে আমাকে নিতে এসেছিল। তখন কিন্তু আর বউকে ছেড়ে মহাশয় আর থাকতে পারেনি, কারণ যখনই রাজস্থানে গিয়ে পড়েছে, তখন মানে রাজস্থান পোস্টিং ছিল আমার হাজব্যান্ডের, ধরা রাতেবেলা মানে সন্ধেবেলা গিয়ে পৌঁছেছে রাজস্থানে, ওখানেই শুনতে পেয়েছে, মানে ট্রেনেই ও শুনতে পেয়ে গেছিলো যে তোর ফ্যামিলি পারমিশন হয়ে গেছে। তখনও কী করলো বলো তো, সেই ট্রেন থেকে আর নামেনি, ওই ট্রেনটা আবার রাতে ছাড়বে, তখন ওই ট্রেনে বসে বলছে, ওখানে আবার অ্যাপ্লিকেশন ফোনেই মানে ইসেতেই হয়ে গেল যে আমার আবার ছুটি 1 মাসের দেওয়া হোক, আমি এখন ফ্যামিলি আমার বউকে আনতে বাড়ি যাচ্ছি। তো সেই ট্রেনটাই যখন রাতে ব্যাক করেছে, তখন কিন্তু ওই ট্রেনটাতেই ও চলে এসছে। বুঝতে পেরেছো কতখানি আবেগ কাজ করেছে, বিবেক কিন্তু সেখানে একটুও কাজ করেনি। সেখানে কি হলো, তখন ও আমাকে আবার, আর তখন রাজস্থানে তখন না এখনও যদি ট্রেনে করে যাও তো 2টো রাত কিন্তু লাগে যেতে, হ্যাঁ সেই 2টো রাত করে গেল, গিয়ে আবার 2টো রাত বাড়িতে এসে মানে 1 সপ্তাহ ছিল, থেকে তারপরে জিনিসপত্র প্যাক করতে তো সব সময় লাগে, সেই সমস্ত করে নিয়ে গেলাম। তো তখন হলো স্বামী স্ত্রী, এবার আর কি বলো তো, কেউ কাউকে ছেড়ে থাকবে না, তখন আমাকে নিয়ে গেল। আর তোমাদেরকে একটা কথা পরের ব্লগে একদিন শেয়ার করব, আমাকে যে নিতে এসেছিলো না, আমার বরের একটা অনেক বড় পানিশমেন্ট হয়েছিল। হ্যাঁ হয়তো তোমাদের সাথে সেটা আমি শেয়ারও করেছিলাম, যাই হোক যদি মানে না শেয়ার করে থাকি তো তোমরা বলো, কারণ আমি এত কথা বলি তো ভুলে যাই কখন কোনটা বলেছি। আর বন্ধুরা আমি না এই যে দেখতে পাচ্ছ কার্টেনগুলো নিজে হাতে কেচে এনেছি, কটা বলো তো, 4টে কেচেছি আজকে। হাতে না কাচলে পরিষ্কার হয় না, এই সাদা জিনিসগুলো না আমি দেখেছি দুপাশে হালকা হালকা নোংরা কিন্তু পড়েছে, সেজন্য হাতে ধরে কিভাবে মানে পরিষ্কার করলাম বলো তো, ওই তোমাদের দেখেছি না গায়ে যে আমরা ঘষি চিবড়ে হয় না প্লাস্টিকের, সেই চিবড়েগুলো আস্তে আস্তে তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর কিন্তু আস্তে আস্তে ডলবে, দেখবে উঠে যাবে। আর নাহলে কিন্তু যদি ওয়াশিং মেশিনে দিই আমি দেখবো যে হ্যাঁ ধুয়েছে, কিন্তু পরিষ্কার যখন হয় না জানো তো, তখন দেখতে পাই ওর মধ্যে হালকা হালকা নোংরা কিন্তু লেগে আছে। সেই কারণে আমি
মানে একটু ঠান্ডা লাগলেও আমি হাত দিয়েই করলাম। আর 8টা একসাথে ধুতে পারলাম না, তো 4টে ধুয়েছি আজকে। আর 4টে কাল হোক পরশু হোক আমি ধোবো, মানে আমি তুলে রেখেছি, সুবিধা মতন কাজগুলো করে নেব। আর আজ যেহেতু হচ্ছে ধনতেরাস, তো সেই কারণে কিন্তু আজকেও আমি নিরামিষ খাচ্ছি। আর চৈতালির কথা মনে পড়ছে, আর চৈতালির কী খবর কিছুই বুঝতে পারলাম না। ও তো আর আমার সাথে কথাই বলছে না, মানে ওকে ঠিক আছে বা দাদাভাই ঠিক আছে কি না, অসুস্থ হয়ে পড়েছে তা জানি না। যাই হোক, চৈতালির কথা খুব মনে পড়ছে, কারণ চৈতালিও আবার বলছে আমাকে নিরামিষ খেতে। এখন কিন্তু বেশ কয়েকদিন আমি টানা নিরামিষ খাচ্ছি এবং খাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আলু পটলের ডালনা বানাচ্ছি, আর অনেক কাঁচা লঙ্কা একসঙ্গে গোটা গোটা দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, দিওয়ালিতে তো নন বেঙ্গলুদের মধ্যে প্রচুর মিষ্টি খাওয়ার চল আছে। তোর বাবা বলেছে মেয়েকে যে লাড্ডু খেতে তোকে আমি পয়সা দেবো। আর এই দেখো পটল ভাজা নিয়েছি আমি, আর আলু পটলের সবজি। আর দেখো যে অনেক কাঁচা লঙ্কা দিয়েছি আজকে, কিন্তু এমনি আর কাঁচা লঙ্কার পেস্ট দেইনি। আর এই পটল ভাজা খেতে গিয়ে মনে পড়ছে চন্দনা না, হ্যাঁ চন্দানি, ও বলেছে ও কিন্তু ভীষণ হচ্ছে পটল ভাজা খেতে ভালোবাসে, এবং আমার খাওয়ার সাথেও কিন্তু ওর অনেকটা মিল আছে। আর যেটা বলছিলাম, মেয়েকে বলেছে লাড্ডু খাওয়ার পয়সা দেবো। এবার মেয়ে তো লাড্ডু খেতে একদমই পছন্দ করে না। মেয়ে কি পছন্দ করে বলো তো? মেয়ে পছন্দ করে কাজু কাতলি খেতে। দেখবে কাজু কাতলি খেতে কিন্তু খুব টেস্টি হয় না ওই মিষ্টিটা। তা ওর বাবা বলছিল, ও তার আগে বলি বন্ধুরা, যে মিষ্টি যে তোমরা দেখো না, আমি যে বাড়িতে পুজো দিই, পুজো দেওয়ার পর মিষ্টি আমি কি করি, আমি যদি ওই মিষ্টি খাই তাহলে তো আমাকে যে মোটা দেখছো না, এর 10 গুণ মোটা কিন্তু আমি হয়ে যাব। অনেকেই আমি দেখি বিকেলবেলা কত স্ন্যাক্স কিছু বানিয়ে খায়, তারা কিন্তু মোটা হয় না। আর আমি হচ্ছি হাওয়া খেয়ে মোটা হয়ে যাওয়ার পাবলিক। আমি যদি দেখি যে ওরকম রান্না হচ্ছে, ওই দেখলেই আমি মোটা হয়ে যাব। তা আমি কিন্তু ওগুলো খাই না, জানো তো, ওই পুজোর প্রসাদগুলো ওগুলো সমস্ত প্যাক করে আমি হেনার জন্য কিন্তু রেখে দিই। হ্যাঁ, কারণ আমার তো মানে খেতে তো ইচ্ছে করে, কিন্তু খেলে তো আর বাঁচবো না। মানে আমি যে মোটা আছি এর ডবল মোটা কিন্তু হয়ে যেতাম। আর এটা অনলাইন থেকেই নিয়েছিলাম বন্ধুরা। দেখো দুটো কালার, একদিকে হলুদ একদিকে এদিকে, দেখছি হলুদটা দেওয়াতে না ভালো লাগছে না, তো আবার পাল্টে আমি এই কালারটা দিলাম। এই কালারটা কি ভালো লাগছে? তবে খুব একটা কিন্তু আমি জিতিনি এটা নিয়ে। এটা না বেশ শক্ত, এরকম একটা খসখসে টাইপের। তারপরে দেখো বন্ধুরা, আমি ওপরে আসলাম, যে ডাইনিং টেবিলটা তো সকালবেলা মানে মুছে রেখেছিলাম, দেখো তাও ধুলো পড়ে, তো একটুখানি আমি এটাকে আবার কলিং দিয়ে পরিষ্কার করছি। এটার ওপরে যে কভারটা আমি কিনেছি না, সেই কভারটা কিন্তু এখন দেবো, তার আগে এই জন্য পরিষ্কার করে নিলাম। আর কে একজন আমাকে কমেন্টস করে বললে যে তারও কিন্তু এইটা সেম, সে হচ্ছে সেন্টার টেবিলের জন্য নিয়েছে, আর আমি ডাইনিং টেবিলের জন্য নিলাম। আমি পুরোটা দিলাম না, আমি কিন্তু অর্ধেক দিলাম, মানে এটা তো ছোট, আর এই অর্ধেক দেওয়া বলেই কিন্তু আমি এটা কিনেছি, যে থাক অন্য সময় তো রানারগুলো কী করে একদম পুরোটা দিই, তো এই সময় আমি মানে সিঙ্গেল না, মানে হচ্ছে ছোট একটা দিই। আর এই দেখো এই ফ্লাওয়ার ভাসটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা দেখো তো। এটা কিন্তু চীনা মাটি দিয়ে তৈরি, এটা পড়লে কিন্তু ভেঙে যাবে, কিন্তু এটা দেখতে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, তো সেই জন্য কিন্তু আমি এটা নিয়েছি। আর এর জন্য একটা কিন্তু আমি খুব সুন্দর ফুলও কিনেছি, তবে লাইট কালার আমার সব সময় পছন্দ, তোমরা জানো। আর দেখো বন্ধুরা, এমন কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল ফুল, তবে এটা কিন্তু অরিজিনাল না, এটা হচ্ছে প্লাস্টিকের ফুল। আর আমি বারই করতে পারছি না কোন দিকটা দিয়ে বার করব, তো নিউজ পেপারটা মানে ছিঁড়তে চাইলাম না আর কি। এই দেখো এইটার মধ্যে কটা ফুল আছে বলো তো বন্ধুরা, এটার মধ্যে কিন্তু 10টা ফুল আছে। আর 10টা ফুল হলে মানে এটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে, মানে একটু থোকা টাইপের হয় তো তাই। আর সাদা রঙ সবসময় আমার বেশি পছন্দ, তোমরা জানো। আর সাদা রঙটাই কিন্তু ফোটে, আমি দেখেছি, যেহেতু আমার এই যে টেবিলটা দেখবে কালচে কালচে রঙ না, সেজন্য সাদা রঙটা বেশি ফোটে। আর এই দেখো দেখতে কেমন, বেশ কিন্তু সুন্দরই না? তবে আগের দিনের ফুলটা তুলি বলছিল খুব সুন্দর হয়েছে। আর এটা কি খালি খালি লাগছে, মানে আর একটা কি ওরকম ফুল দিয়ে দিলে এর মধ্যে ভালো লাগতো? তোমরা কমেন্টসে জানিও তো। দেখো এইরকম লাগছে, একদম সিম্পল রাখতেই কিন্তু পছন্দ করি। নিচে সোফার কভারটা পাল্টালাম, আর এসে এই ওপরে ডাইনিং টেবিলের ওটা জাগালাম, তাতে প্রচন্ড দেখো ঘেমে গেছি। এত মানে গরম লাগছে, অথচ এত তো গরম নয়, আমার তো প্রেশার একটু হাই, সেই কারণে। যাই হোক বন্ধুরা, সারাদিনের ছিল এই আমার কাজ কর্ম দিয়ে ঘর গোছানো। ঘর গোছাতে তো আমরা প্রত্যেকটা মেয়ে এত ভালোবাসি যে সাধ্য না থাকলেও স্বাদ কিন্তু আমাদের প্রত্যেকের আছে। যাই হোক চেষ্টা করেছি সাধ্যের মধ্যে স্বাদটাকে রাখার। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর কন্টিনিউ করছি না ব্লগটা, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর ছাদে থেকে আমি নিয়ে চলে এসেছি কার্টেনগুলো, এনে ভাঁজ করিনি, তোমাদের সঙ্গে কথা বলে তারপরে ভাঁজ করে রাখবো। আর দুপুরে রান্না হয়েছিল আলু পটলের তরকারি আর পটল ভাজা, দিয়েই কিন্তু রাতে ভাতই খাবো।
তো আজকের মতন এই পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।